দোস্ত, তোর ওই সিনেমার নায়িকাদের মতো আপু, মানে আলভিনা আপু, তোকে কেমন জানি করে দেখে না, মনে হয় চক দিয়েই তোকে খেয়ে ফেলবে। তোকে ইনিয়ে বিনিয়ে কিছু বুঝাইতে চাচ্ছে মনে হয়। ধুর, সে আমার চাচাতো বোন, তাও আবার সিনিয়র। এসব ভাবিস না। আপুরা কেউ কি বলে তোমার হেয়ারটা আজ বেশ স্মার্ট লাগছে, তোমাকে সেক্সি চকলেট বয় লাগছে? দোস্ত, আমি বাজি ধরে বলতেও পারি ও তোকে পছন্দ করে। প্লিজ, বেশি ফ্যান্টাসিতে যাস না। আমি রিয়াদ, ক্লাসের সবচেয়ে চুপচাপ ছেলেগুলোর একজন। অন্যরা যখন প্রেমপত্র ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত, আমি তখন লাইব্রেরি বা গেমসে। কিন্তু আমার জীবনটা পুরো উল্টে গেল যেদিন থেকে আমার চাচাতো বোন আলবিনার চোখ পড়লো আমার ওপর। 3 বছরের বড়, সাহসী, ভয়ঙ্কর আর ভীষণ হট। যেমন শরীরের রং তেমনই চেহারা, আর ফিগার পুরো সিনেমার নায়িকাদের মতোই। চাচাতো বোন না হলে অনেক আগেই কিছু হয়ে যেত মনে হয়। ইদানেই সে আমার দিকে এমন ভাবে তাকায় যেন আমি তার পরবর্তী শিকার। পেছন থেকে হঠাৎ আলবিনা আপু ডাকলো। রিয়াদ, একটু দাঁড়াও তো। জি। এভাবে ভয় পাও কেন? আমি আবার খেয়ে ফেলবো নাকি? না, মানে একটু তাড়ায় আছি। লাইব্রেরি পরে যাবে, আগে আমার সাথে 1 কাপ চা খেয়ে তারপর যা। না আপু, আমি আপু বলো না, নাম ধরে রাখো। আলভিনা। আমি কিছু বলার আগে সে এমনভাবে আমার চোখে তাকালো যেন আমার ভেতরটা পড়ে ফেলছে। গলা শুকিয়ে গেল। ইশারা ইঙ্গিত দেখে একটু অন্যরকম মনে হচ্ছিল সে আমার কাছ থেকে কিছু চাচ্ছে। সন্ধ্যায় বাসায় ফিরে যখন একটু স্বস্তি নিলাম, তখনই নূর এসে আমার কানে কানে বলল। ভাইয়া, জানো আপু তোমার ছবি গোপনে মোবাইলে রাখে। কি? তোমার চ্যাটও পড়ে, তোমার ক্লাস টাইম টেবিল জানে। ও বলে আমার পছন্দ আমি পাবে, সম্পর্কে ট্যাগ লাগিয়ে কেউ বাঁচতে পারবে না। আমি বাকরুদ্ধ। এই মেয়ে আসলে চাচাতো বোন না, একদমই আলাদা কিছু। ভয় লাগছে না, হয়তো একটু ভালোই লাগছে। আর ভাবতেও একটু অনুভূতির ফিল পাচ্ছি যে এমন হট আর সুন্দরী মেয়ে আমার উপর ক্রাশ খেয়ে বসে আছে। সকালে ঘুম থেকে উঠেই বুঝলাম বাসার বাতাসে কেমন যেন একটা টান টান ভাব। মা চুপচাপ আমার মুখের দিকে তাকিয়েছিল, যেন কিছু বলতে চাইছে। রিয়াদ, আলভিনা কি তোমার প্রতি একটু বেশি খেয়াল রাখে না? না মা, মানে কই না তো। গতকাল রাতে বারান্দায় ওর সাথে তোমার কথোপকথন শুনেছি। শুধু এতটুকু বলি, সে মেয়ে যতই আপন হোক, তার আর তোমার মাঝে একটা লাইন থাকা উচিত। আমি মাথা নিচু করে চুপচাপ বসে থাকলাম। মা যদি জানতো ও আসলে কিভাবে তাকায় আমার দিকে, কিভাবে কথা বলে। কলেজে গিয়ে কিছুটা রেহাই পাবো ভাবছিলাম, কিন্তু ওখানে গিয়ে পড়লাম ধরা। ক্যাম্পাসের এক কোনায় হঠাৎ আমার হাত ধরে টান মেরে দাঁড় করালো আলভিনা। তুমি আমার থেকে এড়িয়ে যাচ্ছ কেন? না, মানে আমি তো এমন কিছু করিনি। চোখে চোখ রেখে একটা কথা বলো, তোমার কি আমার জন্য কিছু ফিল হয় না? আমি চুপ, বুক ধুক ধুক করছিল, কিন্তু আমি মুখে বললাম, তুমি তো আমার চাচাতো বোন। তো কি, সম্পর্ক চ্যাক দিয়ে থামিয়ে রাখা যায় না কাউকে। আমি পছন্দ করি, ভালোবাসি। ভয় পেও না। যদি ভয় পেতে থাকো তবে প্রেম তোমার জন্য না রিয়াদ। ওর ঠান্ডা ঠান্ডা গলা শুনে মনে হচ্ছিল সে যেন আমাকে প্রেম করতে বাধ্য করবে, হয় ভয় দেখে নয় ভালোবাসা দেখিয়ে। সকালে কলেজে ঢুকতেই তানভীর পাশে এসে দাঁড়ালো। ওর মুখে সে চিরচেনা হাসি, কিন্তু চোখে কেমন যেন চিন্তা। দোস্ত, তুই তো দেখি দিনে দিনে সিনেমার হিরো হয়ে যাচ্ছিস। আপু তোকে ধাওয়া করে প্রেমে ফালায় ছাড়বে। হাসিস না ভাই, বিষয়টা মজার না। ওর চোখে এমন কিছু আছে যেটা দেখে ভয় লাগে, আবার কেমন যেন টানও লাগে। সমস্যা বুঝতে পারছি, কিন্তু সমাধান? হুম, সমাজ পরিবার সব একসাথে ঝাঁপিয়ে পড়তে পারে। তানভীর চলে যাওয়ার পর আমার মাথা আরো শুকিয়ে গেল। বিকেলে বাসায় ফেরার পর আবার আলবিনার মুখোমুখি হতে হলো। চেহারায় কষ্ট আর ভয় একসাথে কেন রিয়াদ? আমি কি এতই খারাপ? না, তুমি এমন বলছো কেন? আমি তো ভালোবাসি তোমায়, কিন্তু তুমি আমার থেকে পালাচ্ছ। আমি সহজভাবেই চাইছিলাম, এখন কঠিনভাবে চাইতে বাধ্য করো না আমাকে। ওর গলার স্বর এত ঠান্ডা ছিল, অথচ ভেতরে যেন আগুনের ঢেউ। আমি কিছু বলার আগেই মা এসে পড়লো ঘরে। তোমরা আবার একসাথে? রিয়াদ, আমার কথা মনে আছে তো? তুমি কি এখন বুঝতে পারছো ব্যাপারটা কোথায় যাচ্ছে? আমি শুধু মাথা নিচু করলাম। মায়ের কথায় রাগ নেই, ভয় আছে। আর আলবিনার দৃষ্টিতে ছিল ঘোষণা, সে আমাকে ছাড়বে না। বিকেলে পড়ার টেবিলে বসেছিলাম, তখন হঠাৎ ফোনে একটা মেসেজ।
আজ রাত 8টায় পুরাতন শহরের মোড়ের ওইখানে থাকিস। দেরি করলে ভালো হবে না। আমি রিপ্লাইও দিইনি, কিন্তু রাত 8টার দিকে জুতো পরে বেরিয়ে পড়লাম। জানি না কেন, কিন্তু গিয়ে দেখলাম সে দাঁড়িয়ে হাসে। ওয়েস্টার্নে আপুকে খিচে লাগছিল, নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। মন চাচ্ছিল সাথে সাথেই জড়িয়ে ধরে আদর করে দেই। আর আমার চাহনি দেখে আপু মিটমিট করে হাসতেছিল। জানতাম তুই আসবি। তুই যতই না বলিস, তোর চোখে আমি স্পষ্ট পড়তে পারি। তুই আমায় ভয়ও পাচ্ছিস, ভালোও বাসছিস। আমি হেসে ফেলাম একটু। না বলা কথাগুলো যেন জোর করে বেরিয়ে আসছিল। আর পরক্ষণেই মনে হয় আপু আমার মনের কথা বুঝে ফেলেছে। গুন্ডাদের মতো আমাকে জোর করে আমাকে দেয়ালের দিকে ঠেলে দিয়ে আপু আমাকে জড়িয়ে ধরে লিপকিস করে ফেললো। যা ভাবিনি তা হয়ে গেল। এই প্রথম কোনো মেয়ে ঠোঁট আমার ঠোঁট স্পর্শ করলো। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আমার কাছেই। মনের অজান্তেই মনে হয় আপুকে ভালোবেসে ফেলেছি। তাই আপু যাই করে তাই ভালো লাগে, কোনো কিছুতে বাধা দিতে মন চায় না। তুমি জানো, তোমার সাহস দেখে মাঝে মাঝে ভয় পাই, আবার তোমার উপস্থিতি না থাকলে খালি খালি লাগে। আমার হাত টেনে ধরলো। এটাই তো চাচ্ছি রিয়াদ, আমার সাথে হাত, সমাজের দিকে না তাকিয়ে। ডেটের পর বাসায় ফিরতেই ছোট বোন নূর চোখ গোল করে বলল, ভাইয়া, তুমি কি কোথাও গিয়েছিলে? লিপস্টিকের গন্ধ গায়ে আছে। আমি থ মেরে গেলাম। পেছনেই মা দাঁড়িয়েছিলেন। এত রাত করে কোথায় ছিলে রিয়াদ? আর আলবিনা এখন ঘরে গিয়েই কাঁদছে। কিছু বলবি? আমি তো কিছু বলিনি, মানে আমি অনেক কিছু টের পাচ্ছি। কাল ওই আলবিনার মাকে একবার ডেকে কথা বলবো। পরদিন সকালে সত্যি আলবিনার মা এসে বললেন, আর আমার চোখে মুখে ঘাম, যেন কিছু একটা এখনই ধরা পড়ে যাবে। সকালটি ছিল অস্বস্তিকর। মা হঠাৎ করে বলল, আজ বেলা 11টায় আলবিনার মা আসবে, তোমাদের নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি জানি এই আলোচনার মানে ঝড়ের শুরু। বেলা 11টা বেজে গেল। আলবিনার মা এসে সোফায় বসলেন। মা আমার পাশে বসলেন, তার আমি বসার ভান করে দূরের চেয়ারে। ভাবি, আপনি খেয়াল করেছেন আলবিনা এখন আর আগের মতো নেই? আমিও টের পাচ্ছি কিছু একটা লুকোচ্ছে। ওর চোখে একটা অন্যরকম জেদ। ওর ব্যবহার মানে রিয়াদের প্রতি একটু বেশি কাছাকাছি না? আপনাকে সত্যি একটা কথা বলি, আমি নিজেও দেখেছি ও রিয়াদের দিকে অন্যভাবে তাকায়। আমি কয়েকবার জিজ্ঞেস করেছি, কিন্তু ও এড়িয়ে গেছে। আমি মাথা নিচু করে বসেছিলাম, যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। আমি কাল রাতে ওর ফোন চেক করেছি, অনেকগুলো মেসেজ, নাম সেভ করা চিনিগুলি নামে। চিনি খুশি? আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। চিনি খুশি নামটা আমারই দেওয়া, একদিন মজা করে, আর সেটাও ধরে রেখেছে। ভাবি, আমি মেয়েকে বোঝাবো, তবে আপনার ছেলেটাকেও সামলে রাখতে বলুন। একতরফা কিছু না হলে এতদূর যেত না। কথা শেষ হওয়ার কিছুক্ষণ পরে দেখি আলবিনা আমাদের দরজায়। মা চাচি তখনও বসে, আর সে ঢুকেই বলল, আমি কিছু লুকাবো না। হ্যাঁ, আমি রিয়াদকে ভালোবাসি। সেটা কারোর রুচিতে নাই হতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। আলবিনা, তুমি কি জানো তুমি কি বলছো? খুব ভালো করে জানি। আমি এই বাড়ির মেয়ে, ওর চাচাতো বোন, তাই বলে কি আমি ভালোবাসতে পারি না? চুপ করো। এই কথা বাড়ির বাইরে গেলে আমাদের মুখ দেখাতে হবে না। আমি ভয় পাই না মা। ভালোবাসায় ভয় পেলে তো আর প্রেম হয় না, শুধু লুকাচুরিটাই হয়। আমি স্তব্ধ। ওর ওই রকম ঘোষণা আমি কল্পনাও করিনি। আমি মায়ের মুখের দিকে তাকালাম। একটা নিঃশব্দ যুদ্ধ শুরু হয়ে গেছে, আর আমি মাঝখানে পড়ে যাচ্ছি। সেদিনের ঘটনার পর মা আমার সাথে কোনো কথা বলেনি, শুধু একবার বলেছিল, এই বাড়িতে নিয়মের বাইরে কিছু ঘটতে পারবে না, মনে রাখিস। আমি কথা বলতে গিয়েও থমকে যাই। ঠিক তখনই ফোনটা বেজে উঠল আলবিনার। ব্যস্ত থাকিস না তো, ভাবিস না আমি হাল ছেড়ে দেব। আমি একটু বিরক্ত হয়ে বললাম, তুমি কি বোঝো না, এটা ঠিক হচ্ছে না। ঠিক পাবে ঠিক, কে ঠিক করে? সমাজ না তোমার মা? আমি জানি ওর যুক্তিগুলো তর্কের বাহিরে, কিন্তু তবুও বললাম, তুমি আমার চাচাতো বোন, সমাজ এটা মেনে নেবে না। তুই আমাকে ভালোবাসিস কিনা শুধু এইটুকু বল। আমি চুপ করে রইলাম। না বলতেও পারিনি, হ্যাঁ বলতেও ভয় লাগছিল। দুপুরে তানবীর আসলো। চেহারা দেখে মনে হলো ও সব জানে। রিয়া, তুই প্রেমে পড়েছিস রে ভাই, আমি তোর চোখে দেখেছি। আমি জবাব দিলাম, ভয় লাগছে তানবীর। এমন একটা সম্পর্কে জড়াতে চাই না যেখানে সব বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু মনের কথা আটকানো যায়?
ভয় থাকলেও যদি ভালোবাসা হয় তাহলে? তানভীর চলে গেলে আমি আয়নার নিচের দিকে তাকালাম। হ্যাঁ, সত্যি তো, আমার ভয় আর ভালোবাসার মাঝের রেখাটা আজ ঝাপসা হয়ে গেছে। সন্ধ্যায় মা হঠাৎ বললেন, আগামীকাল থেকে আলবিনার সাথে এক রুমে বসে পড়বি না, আমি ওকে বলে দিয়েছি। আমি চুপ করেছিলাম, কিন্তু মনে মনে বুঝলাম যুদ্ধটা এখন পুরোদমে শুরু হতে যাচ্ছে। পরদিন সকালটা কেমন যেন ঘোলাটে। মা আমার বইগুলো আলাদা করে দিল, আলমিরার বই অন্যদিকে রেখে বলল, তুই এখন একা পড়বি। আমার ঠোঁট শুকিয়ে গেল, কিন্তু কিছু বলার সাহস হলো না। আলবিনার সাথে বাড়াবাড়ি চলবে না, না হলে তোর পড়াশোনার 12টা বাজবে। আমি বুঝে গেলাম মা আমাকে আলবিনা থেকে সম্পূর্ণ আলাদা করে দিতে চায়। দুপুরে ঘরে কেউ ছিল না, হঠাৎ দরজা ঠেলে আলবিনা ঢুকে পড়ল। দরজা বন্ধ কর, কথা আছে। আমি তাড়াহুড়ো করে বললাম, এভাবে হুট করে আসিস কেন? যদি কেউ দেখে? আমি ভয় পাই না রিয়াদ, তোকে নিয়ে আমার স্বপ্নটা ভয় পেলে শেষ হয়ে যাবে। আমি ওর চোখের দিকে তাকিয়েছিলাম। ওর চোখে কোনো ভয় নেই, বরং অদ্ভুত এক শপথ। আমি জানি তুই এখনো দ্বিধায় আছিস, কিন্তু আমি আমি নিজের ভালোবাসায় বিশ্বাস করি। আমি বললাম, তুমি একটু সময় দাও, আমি নিজেকে বুঝতে চাই। আমি তোকে সময় দিচ্ছি না রিয়াদ, কারণ তুই সময় পেলেই পালাবি। এখনই বল, আমার সাথে থাকবি কি না? আমি ওর সামনে একদম নরম হয়ে গেলাম, বললাম, তোমার সাহসী ভালোবাসার কাছে আমি হেরে গেছি। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম। দরজার বাইরে আচমকা একটা আওয়াজ। ভাইয়া, আমি কাউকে কিছু বলবো না, চিন্তা করো না, আমি তোদের জন্যই আছি। আমি থমকে গেলাম। নূর কি সব শুনে ফেলেছে? মা কিছু বুঝলে বড় ঝামেলা হবে ভাইয়া, সাবধানে চলিস, আমি পাশে আছি। নূর যেন হঠাৎ করে আমার ছোট বোন থেকে সবচেয়ে বড় সাপোর্টার হয়ে উঠল। আমি এখন আর নিজেকে আগের মতো ফাঁকি দিতে পারি না। নিজের মনের ভেতরে ওর জন্য একটা নরম জায়গা তৈরি হয়ে গেছে। বিকেলে তানবীরকে নিয়ে ছাদে উঠলাম। ও সব শুনে হেসে ফেলল। দেখ, আমি আগেই বলেছিলাম তুই প্রেমে পড়েছিস, এখন শুধু মুখে স্বীকার করাটা বাকি ছিল। বললাম, হ্যাঁ, আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু এখন যা চলছে এতে শেষ কোথায় জানি না। শেষ তোরা দুজনেই ঠিক করবি রে, সমাজ পরিবার তো সব সময় কিছু একটা বলবেই। আমি একটু সাহস পেয়ে গেলাম ওর কথায়। রাতে ঘুম আসছিল না। ফোন করলাম আলভিনাকে। বললাম, তুমি আমাকে পাল্টে দিচ্ছ, যে ভয়কে সাহসী রূপ দিচ্ছ। তুই তো এমনিতেই ভদ্র ছেলেছিলি, একটু বেয়াদব বানালে তো প্রেম জমে। হেসে ফেললাম। আমরা বেশ কিছুক্ষণ কথা বললাম। রাত কাবার হয়ে গেল। পরদিন দুপুরে ঘরে কেউ ছিল না। আমি আলবিনাকে লিভিং রুমে নিয়ে এলাম। মুভি দেখতে বসেছিলাম দুজনেই পাশাপাশি। হঠাৎ মা ঢুকে পড়ল। এই হচ্ছে তোর একা পড়া, ঘরের মধ্যে বসে সিনেমা দেখছিস? আমি উঠে দাঁড়িয়ে গেলাম। আলবিনা কিছু বলতে যাচ্ছিল, মা থামিয়ে দিল। আর একটাও কথা না, আলবিনাকে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, কালই ওর মামার বাসায় যাবে। মা চলে গেল, দরজা বন্ধ করে দিল। আমি স্তব্ধ। তুই ভয় পাবি না রিয়াদ, আমাকে সরিয়ে দিলেও আমি তোর কাছেই ফিরবো। আমি ওর হাত ধরলাম। এই প্রথম আমি নিজে ওর হাত ধরলাম। বললাম, তোমাকে কেউ সরাতে পারবে না আলবিনা, আমি এবার রুখে দাঁড়াবো। সকালে ওকে নিয়ে যাওয়া হলো। চাচা আর মা মিলে ওকে গাড়িতে তুলে দিল। আমি দাঁড়িয়ে দেখছিলাম, কিছু বলতে পারছিলাম না। আলবিনা চোখে পানি নিয়ে শুধু বলল, ভেবো না, আমি আবার আসবো। গাড়ি চলে গেল। আমি দাঁড়িয়ে থাকলাম বহুক্ষণ। তারপর একা ঘরে ফিরে এলাম। ঘরটা অদ্ভুত ফাঁকা মনে হচ্ছিল। নূর আমার রুমে এসে চুপচাপ বসে রইল। তারপর বলল, ভাইয়া, তুমি কাঁদো না, ও ফিরে আসবে, আমি জানি। বললাম, সবকিছু এত কঠিন হয়ে গেল কেন রে? আমি তো কাউকে কষ্ট দিতে চাইনি। মা বুঝবে না ভাইয়া, কিন্তু তুমি যদি নিজে সাহস না দেখাও তাহলে কেউ পাশে দাঁড়াবে না। আমি নূরের মাথায় হাত রাখলাম। এই ছোট মেয়েটার কথা যেন আমাকে ভেতর থেকে নাড়া দিয়ে গেল। সন্ধ্যায় আলবিনার মেসেজ এলো। ওরা ফোন নিয়ে নিয়েছে, কিন্তু আমি কাজের মেয়ে নম্বর থেকে পাঠালাম, তুই ঠিক আছিস তো? আমি কেঁপে উঠলাম। এই মেয়েটা কি আসলেই এতটা পাগল আমার জন্য? ঠিক তখনই মা রুমে ঢুকলো। এত চিন্তিত মুখ কেন? ওই মেয়ের জন্য কষ্ট পাওয়ার দরকার নেই, সময় গেলে ঠিক হয়ে যাবে। আমি কিছুই বললাম না, কিন্তু মনে মনে ঠিক করলাম আর বসে থাকবো না। রাতে ঘুমাতে পারিনি, শুধু ভাবছিলাম কিভাবে ওকে ফিরিয়ে আনবো আর কিভাবে সবাইকে বোঝাবো এই সম্পর্কে কোনো অন্যায় না। পরদিন সকালে আমি তানবীরকে ডেকে ছাদে নিয়ে গেলাম। মনটা অস্থির হয়ে উঠেছিল। বললাম, তানবীর, আমি আর চুপ করে থাকতে পারবো না,
কিছু একটা করতেই হবে। তোকে অনেক আগেই বলেছিলাম, এই ভালোবাসা নিয়ে যদি দাঁড়াতে না পারিস তাহলে হারিয়ে ফেলবি সব। বললাম, তুই থাকবি তো আমার পাশে? আমি থাকবো রে তোর পাশে, তোর জন্য যা লাগে করব। দুপুরে নূর আমার রুমে এসে দরজা বন্ধ করলো। ভাইয়া, মা ফোনে কারোর সাথে কথা বলছিল, আমি শুনতে পাইনি ঠিক, কিন্তু মনে হচ্ছে ওরা আলভিনার বিয়ের কিছু ভাবছে। মাথার ভেতর জ্বর বয়ে গেল। আমি বসে থাকতে পারলাম না। ফোনটা তুলে বারবার আলবিনার মেসেজ খুলে দেখছিলাম। মা তখন ঘরে এসে দাঁড়ালো, চেহারায় সন্দেহ স্পষ্ট। ফোনটা দে তো, আমি দেখি। কি এত গোপন করিস? বললাম, না মা, কিছু না, শুধু কলেজের কিছু কাজ। তোর চোখ দেখেই বুঝি তুই এখনো ওর সাথে যোগাযোগ রাখছিস। বললাম, তুমি যা ভাবছো তা নয়, আমি ঠিক আছি। মা চলে গেল, কিন্তু আমি জানি এবারও পুরোপুরি নজরে রাখবে আমাকে। রাতে তানভীর আমাকে মেসেজ দিল, এক কাজ করা যায় রে, ওর মামার বাসার ঠিকানা এনে ফেল, আমি প্ল্যান করতেছি। উত্তরে লিখলাম, ঠিকানা আমি জোগাড় করতেছি, এবার কাউকে কিছু না বলে ওকে ফিরিয়ে আনবো। রাতে তানভীর এসে বলল, ঠিকানাটা পাইছি রে, উল্টো পাশের মহল্লা, নাম করিমপুর, ওর মামার বাসা। আমার বুক ধকধক করতে লাগলো। এখনই তাহলে সময়, একবার গেলে দেখা করা যাবে। বললাম, তুই যাবি আমার সাথে? যাইব না মানে? তুই যদি না যাস আমি একাই নিয়ে আসতাম ওরে। পরদিন বিকেলে দুজনে রিক্সা করে বের হয়ে পড়লাম। আমার মুখ ঢাকা, বুক ধরা, মাথা গরম। করিমপুর এলাকায় পৌঁছে দরজা খোলা বাসা খুঁজে বের করলাম। একটা মাঝারি সাইজে টিন সেট বাড়ি, গেটের বাইরে নাম লেখা আব্দুল কাদের, সরকারি পুলিশ কর্মকর্তা। তানভীর বলল, ভেতরে ঢুকবি কেমনে? বললাম, ওকে একটা চিরকুট পাঠাতে হবে, কাজের মেয়েটার হাত ধরে। তানভীর বলল, তাহলে দে, আমি কিছু ব্যবস্থা করি। তাই কিছুক্ষণ পর একটা ছোট বাচ্চা মেয়ে এসে গেটের ভেতরে ঢুকলো। আমাদের লেখা কাগজটা ওর হাতে তুলে দিয়েছিল তানভীর। মিনিট 10 পরেই আমি যেন দম বন্ধ হয়ে যাওয়ার অনুভব করলাম। দরজার ফাঁক দিয়ে পেরিয়ে এলো আলভিনা, মুখে কপালে ওড়না, চোখে ভয়, কিন্তু তাকানোতেই প্রেম এবং বিদ্রোহ। তুই পাগল, এখানে এসে গেছিস? তুই জানিস না মামা পুলিশ, ধরা পড়লে তোদের সবাই শেষ। বললাম, আমার কিছু যায় আসে না, শুধু তুই বল, আসবি আমার সাথে? একটু চুপ করে থেকে বললো, আজ না, কাল দুপুরে এসো, আমি রেডি থাকবো, কিন্তু সাবধানে আসিস, কেউ যেন টের না পায়। ওর চোখে চোখ রাখলাম। সেই পূর্ণ রাগিনী, সেই ভয়হীন মেয়েটা এখন আমার জন্য সব ঝুঁকি নিতে রাজি। পরদিন দুপুরে তানভীর আর আমি আবার রওনা হলাম করিমপুরের দিকে। মাথার ভেতর শুধু একটাই ভাবনা, ওকে ফিরিয়ে আনতেই হবে। তানভীর বলল, ব্যাগ এনেছিস? যদি পালাতে হয় তখন লাগবে। বললাম, ব্যাগ তো আনছি, কিন্তু মনে হচ্ছে যুদ্ধ করতে যাচ্ছি রে। বাড়ির গেটের একটু দূরে দাঁড়িয়ে আছি, হঠাৎ আলভিনা বেরিয়ে এলো। কাছের মতো চোখে তাকিয়ে বলল, সব কিছু রেডি, শুধু তুই আসবি, আমি ছুটে যাব। বললাম, চল, আর এক মুহূর্ত না। ঠিক তখনই গেটের ভেতর থেকে গলা বেশি এলো, আলবিনা, কই যাচ্ছিস তুই? আলবিনা পেছনে তাকিয়ে থমকে গেল। ওর মামা, চোখে সন্দেহ, হাতে ফোন। এই ছেলেটা কে? মাথা ঠান্ডা রেখে বললাম, আমি ওর ক্লাসমেট, আলবিনাকে কলেজের একটা কাজে নিতে এসেছি। কলেজের কাজ ছুটির দিনে? ওরে ভেতরে যা। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে আলবিনা হঠাৎ গেট খুলে আমার হাত চেপে ধরল। আমি যাচ্ছি মামা, আমাকে জোর করে আটকেও না, আমি ওকে ভালোবাসি। আমি তো এই মেয়ে এতটা সাহস দেখাতে পারে ভাবিনি। কি বললি তুই? তোদের পরিবার জানে? তারা মানে না মানবে না, কিন্তু আমরা একসাথে থাকবো, এই আমরা ঠিক করেছি। তানভীর ততক্ষণে বাইকে স্টার্ট দিয়ে দিয়েছে। আমরা দুজনে লাফ দিয়ে উঠে পড়লাম বাইকে। আলবিনা আমার পেছনে শক্ত করে জড়িয়ে ধরল। গেটের সামনে দাঁড়িয়ে থাকা মামা চিৎকার করে উঠল, তুই পালিয়ে বিয়ে করবি? আমি তোর বাবাকে এখনই বলছি। বাইকের গতি বাড়িয়ে দিলাম, এখন আর পেছন ফিরে দেখার সময় নেই। তানভীর আমাদের নিয়ে গেল তার বড় ভাইয়ের ফাঁকা ফ্ল্যাটে। সে শহরের বাইরে, তাই কয়েকদিন ওখানেই লুকিয়ে থাকা যাবে। তোমরা দুইজন একটু টাইট হয়ে থাকো, পাশের ফ্ল্যাটে খালা থাকে, খবর পেলে ব্যাস সব শেষ। আমি বললাম, আমরা সাবধানে থাকবো। সন্ধ্যার পর আলবিনা চুপচাপ আমার পাশে এসে বসলো, একদম চুপ, ওর চোখে পানি টলমল করছিল। বললাম, কি হয়েছে তোমার? আমি কাউকে এতটা কষ্ট দিতে চাইনি রিয়াদ, কিন্তু আমি কাউকে ছাড়া থাকতে পারতাম না, তোকেও না। আমি ওর হাত ধরলাম, বললাম, তুমি শুধু আমাকে আঁকড়ে ধরে থাকো, বাকিটা আমি সামনে নেব। কিন্তু রাতেই
সব এলোমেলো হয়ে গেল। আমার ফোনে মার কল টানা 4 বার রিসিভ না করায় এবার তানভীরের ফোনে মা ফোন দিল। তোর বন্ধু কি তোর পাশেই আছে? বল তোকে বাড়িতে আসতে। তুই কোথায় আছিস? তানভীর রক্ষা করতে গিয়ে বলল, আন্টি সে আমার এক আত্মীয়র বাসায় গেছে। আর কিছু বলার দরকার নেই, আমি সব বুঝেছি। ও যদি 1 ঘন্টার মধ্যে ফিরে না আসে আমি থানায় খবর দেব। আমি অসহায় চোখে আলবিনার দিকে তাকালাম। তুমি যা বলবে তাই করব। যদি ফিরে যেতে হয় আমি যাব, বাট প্রমিস মি তুমি আমাকে ছেড়ে দিবে না। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে আলতো করে কিস করে পড়লাম। তুমি তো আমার বউ হবেই একদিন, আজ না হোক কাল। সকালবেলা অনেক ভেবেচিন্তে তানভীরকে বললাম, চল বাড়িতে নিয়ে যাই ওকে, আর লুকিয়ে কিছু হবে না। আলবিনা চুপ করে আমার পেছনে বসেছিল বাইকে, কিছু বলছিল না, কিন্তু আমি ওর কাপা হাত অনুভব করছিলাম। বাড়িতে ঢুকতেই মা গর্জে উঠলেন, এটাই কি শেখালি তোদের এই কলেজে চাচাতো বোনের সাথে পালিয়ে বেড়াস? মেয়েটা কি এতটাই বেহায়া? নিজের বড় হয়েও লজ্জা নেই? সমাজ কি বলবে? বললাম, মা লজ্জা নেই, আমি তো কিছু চুরি করিনি, ভালোবাসার মানুষকে ফিরিয়ে এনেছি। ভালোবাসা? একসাথে খেলাধুলা করা মেয়েকে এখন বউ বানাবি? সি রিয়াদ। আলবিনা তখন আমার হাত ধরেছিল, কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়েছিল, চোখের পানি যেন নিজেকে আড়াল করছিল। তখনই বাবা এলেন, পুরো চুপচাপ। একটু পরে বলেন, চুপ করো সবাই। রিয়াদ, তুমি সত্যি বিয়ে করতে চাও এই মেয়েকেই? মাথা উঁচু করে বললাম, হ্যাঁ বাবা, এখন না হোক পরে, আমি ওকেই বিয়ে করব। সমাজ কি বলবে ভেবেছিস? আপন বোন বলে ডাকা মেয়েটাকে এখন বউ বলবি? বললাম, বউ আর বোন এক জিনিস না, সম্পর্ক মানুষ বানায়, আর ভালোবাসা তৈরি হয় হৃদয় থেকে। বাবা তখন কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বলেন, আচ্ছা, ওর পরিবারকে ডেকো, দেখি তারা কি বলে। একতরফা কিচ্ছু হবে না। আমি চমকে উঠলাম। এই প্রথম বাবা সরাসরি না বলেনি, এটা তো একটা সূচক। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা মা তখনও গজগজ করছিলেন, মুখ দেখাতে পারবো না রাস্তায়, আত্মীয় স্বজনদের সামনেও মাথা তুলতে পারবো না, এই সমস্ত কথা বলছিলেন। দুপুরে বাসার পরিবেশ ঠান্ডা হলেও টান টান উত্তেজনা যেন চারদিকে জমে আছে, কে জানে কখন আবার বিস্ফোরণ হয়। বিকেলেই আলবিনার বাবা এলেন, চেহারায় রাগ, গলায় গর্জন। আলবিনা কোথায়? ওকে আমার সামনে আনো। বললেন, তুমি আমার মেয়েকে অপহরণ করেছো, সমাজে মুখ দেখাতে পারছি না আমরা। ও নিজে এসেছে রিয়াদের সাথে, অপহরণ না। আগে মেয়েকে জিজ্ঞেস করুন। আলবিনা নিজে এসে দাঁড়ালো, শক্ত গলায় বলল, আমি পালাইনি, আমার ইচ্ছেতেই এসেছি। ওর দিকে তেড়ে এসে বললেন, তুই আমার মুখ কালো করলি, একটা নিকৃষ্ট কাজ করেছিস। নিজের ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে যদি মুখ কালো হয় তাহলে তাই হোক, আমি রিয়াদকে ছেড়ে যাব না। মা তো ভেতরে মুখ চেপে কাঁদছে, আর বাবা মাথা নিচু করে বসে আছে, কিন্তু আমি এক পা পেছাতেও রাজি না। উঠে দাঁড়িয়ে বললাম, আঙ্কেল আপনি ওকে নিতে চাইলে নিতে পারেন, কিন্তু আমি চুপচাপ বসে থাকবো না। আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। পুরো ঘরে পিন পিন নীরবতা, এমন কথা কেউ আশাই করেনি। ঠান্ডা গলায় বললেন, এই মেয়ে যদি আমার বাড়ি ফিরেও আসে, আমি ওকে আর নিজের সন্তান মনে করব না। আমি আলবিনার হাত ধরলাম, বললাম, তবে থাকুক আমার কাছে, আমি আর পাশে আছি, যেমনটা কথা দিয়েছিলাম। সকালে ঘুম ভাঙতে দেখি মা দরজার সামনে দাঁড়িয়ে, মুখটা গম্ভীর। তোর বউকে বলিস রান্নাঘরে যে কিছু শিখে আসতে। বড় হয়ে বিয়ে করেছিস, এখন দায়িত্ব বুঝে নে। আলবিনাকে বললাম, তুমি যাবে রান্নাঘরে? মা তো বললো কিছু করতে। চেষ্টা করব, যদি কিছু উল্টোপাল্টা হয়ে যায় পাশে থাকবে তো তুমি? আমি শিখে নেব। হেসে বললাম, তুমি রান্না করো, আমি পাশে দাঁড়িয়ে গন্ধ শুকিয়ে যাচাই করব। রান্নাঘরে ঢুকতেই ওর ভেতরের ভয় বেরিয়ে এলো, চোরার আগুন হঠাৎ বাড়তেই পিছিয়ে গেল। ছুটে এসে বললেন, তোর কি হুঁশ আছে? চুলা সামলাতে পারিস না? সংসার চালাবি কিভাবে? আমি শিখে নেব, একটু সময় দিন। কড়া স্বরে বললেন, শিখে নেব বলে সব হয় না, মুখে মুখে জবাব দিতে জানিস তো ভালোই। আমি তখন রান্নাঘরে ঢুকে আলবিনার পাশে দাঁড়ালাম, বললাম, তুমি পারবে, শুধু সময় দাও নিজেকে, মা তোমাকে বুঝবে একদিন। চোখ উল্টে চলে গেলেন, চেহারায় ভরপুর বিরক্তি। ওর চোখে পানি, ধীরে ধীরে বলল, আমি ব্যর্থ হচ্ছি রিয়াদ। ওর কাঁধে হাত রাখলাম, বললাম,
তুমি তো বাইরে ভয়ানক গুন্ডে, কিন্তু ভেতরে এতটা নরম কেন, কাছো কেন? তুমি পাশে না থাকলে আমি হয়তো ভেঙেই পড়তাম। বিকেলে তানবীর এলো। মুখ থমথমে দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে, মুখ এমন কেন? ভাই, কলেজে তোর নামে অভিযোগ গেছে, মেয়েকে ভুলিয়ে নিয়ে যাওয়ার। আলভিনার বাবা দিয়েছে। থমকে গেলাম। কি বলিস? ও তো নিজের ইচ্ছেতেই এসেছিল। হ্যাঁ, কিন্তু এখন কলেজে ওর ছাত্রত্ব বাতিল করার প্রসেস চলছে। খুব সিরিয়াস ব্যাপার রে ভাই। বুক ধকধক করছে। আলবিনার দিকে তাকিয়ে দেখি ও থত মেরে গেছে। ওর কেরিয়ার নিয়ে এমন হামলা হবে এটা ভাবিনি। সকাল থেকেই বুকের ভেতর চাপা টান। কলেজে গিয়ে সরাসরি প্রিন্সিপালের রুমে ঢুকে গেলাম। বললাম, স্যার, আলবিনার কোনো অন্যায় করেনি, ও নিজের ইচ্ছে আমার সাথে এসেছে। আপনারা ওর ছাত্রত্ব বাতিল করবেন না প্লিজ। কিছুক্ষণ চুপ থেকে বললেন, অভিযোগ এসেছে ওর বাবার পক্ষ থেকে, আমরা তদন্ত করব, কিন্তু তুমি যদি ওর স্বামী হও আইনি কাজ দেখাও। মাথা নিচু করে বেরিয়ে এলাম। আইনি কাগজ মানে বিয়ে না করলে সমাজ ওর কোনো অবস্থান নেই। কলেজ গেটের বাইরে এসে দেখি আলবিনা দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত বিষণ্ণতা। তুমি কলেজে গিয়ে কি বলেছো? বললাম, তুমি কিছু চিন্তা করো না, আমি যতদূর পারি লড়বো। তুমি কি সত্যি আমার পাশে থাকবে রিয়া? তুমি কি চাও আমি কলেজে ফিরে যাই? বললাম, তোমার স্বপ্ন যদি পড়ালেখা হয় তবে হ্যাঁ, আমি তোমার স্বপ্নের পথ আটকে থাকতে পারি না। তখনই তানবীর এসে পাশ থেকে বলল, শুনেছিস, তোর বিরুদ্ধে কলেজে আবারও একটা নতুন অভিযোগ দিয়েছে। ওদের এক পুরনো আত্মীয় বলেছে তুই আগেও একবার নাকি মেয়েদের বিভ্রান্ত করেছিলিস। আমি চিৎকার করে বললাম, কি এসব আজেবাজে কথা কে ছড়াচ্ছে? তোর ভাবির চাচাতো ভাই, ওর বাবার লেজুর ধরেছে, সাবধানে চলিস। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি বাবা বসে আছেন একদম চুপচাপ। পাশে বসতেই বললে, রিয়াদ, তুমি কি এই মেয়েকে নিয়েই তোমার বাকি জীবন কাটাতে চাও? মাথা নিচু করলাম। তারপর স্পষ্ট করে বললাম, হ্যাঁ বাবা, আমি ওকে ছাড়া অন্য কাকে ভাবতেই পারি না। তুমি যা ঠিক মনে করো করো, কিন্তু সময় একদিন তোমায় জবাব চাইবেই, প্রস্তুত থেকো। দুপুরে ঠিক পরে একটা প্রাইভেট কার এসে আমাদের বাড়ির সামনে দাঁড়ালো। দরজা খুলতেই বের হলো আলবিনার মা। মুখ কঠিন, চোখে আগুন। সোজা ডাইনিংয়ে গিয়ে বসে বললেন, আলফিয়া কোথায়? ওকে নিয়ে যাচ্ছি। এই নাটক আর চলবে না। সামনে গিয়ে বললেন, ও এখন আমার ছেলের বউ, আপনি ওকে এভাবে টেনে নিয়ে যেতে পারেন না। ও আমার মেয়ে, ভুল পথে গেছে। আমি চাই না সমাজে মুখ দেখাতে লজ্জা পাই। ঘর থেকে আলবিনা বের হয়ে এলো, কিন্তু এবারও মাথা নিচু করেনি, চোখে ভয়ও নেই। তুমি আমার মা হতে পারো, কিন্তু আমার সম্মান তুমি এইভাবে মাটিতে মিশিয়ে দিতে পারো না। আমি আমার ইচ্ছাতে রিয়াদের সাথে এসেছি। দাঁড়িয়ে চিৎকার করলেন, তুই কি পাগল হয়েছিস? বয়সে ছোট, তোর ভাইয়ের মতো ছেলের সাথে সম্পর্ক করে সমাজে বাঁচবি কিভাবে? তুমি কি জানো রিয়াদি একমাত্র মানুষ যে আমাকে বোঝে? তুমি কোনোদিন আমার চোখের ভাষাও বোঝনি মা। কথা শুনে রিয়াদের মা অবাক, ওর চোখের জল, তবু মুখে বললেন, তুমি কি সত্যি রিয়াদকে ভালোবাসো আলবিনা? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, ভয় পাই না আর কিছুতেই। মায়ের মুখে তখনও দ্বন্দ্ব, কিন্তু ওর ঠোঁট নড়ে উঠলো একটু। ঠিক আছে, সত্যি, যদি সত্যি ওকে ভালোবাসো তাহলে তোমায় এই বাড়িতে নিজের জায়গা প্রমাণ করতে হবে। আমি পারবো, আমি তোমার যোগ্য বউ হব আন্টি। না মানে মা। আলবিনার মা মুখ কালো করে উঠলেন, এই অপমান আমি সহ্য করলাম, কিন্তু তোমরা এর মূল্য দিতে বাধ্য হবে। ও চলে গেল। পেছনে রইল আলবিনা আর ওর চোখে জমে থাকা অসম্ভব সাহসের ছায়া। সকালটা আজ একটু অন্যরকম লাগছিল। ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরে কারা যেন কাঁচা মশলা বেটে দিচ্ছে। একটু এগিয়ে গেলাম, দেখি আলবিনা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, চুল খোপা করা, চুলের ডগায় তেল পর্যন্ত দেখা যায়। ওর হাত চালনায় অভ্যন্ততা না থাকলেও চেষ্টা যে করছে সেটা বুঝতে আর বাকি থাকেনি। তুমি না উঠে এসে ধরেই ফেললে, আমি চমকে দিতে চেয়েছিলাম। বললাম, তুমি রান্নাঘরে, এই বাড়ির কিচেনে, সাহস তো কম না? তোমার মায়ের মন যেতে তো আর ফুল দিয়ে হয় না, পেট দিয়ে হয়। আমি হেসে বললাম, তবে ভালো করে লবণ দিও, প্রথম দিনে অতিরিক্ত ঝাল যেন না হয়। দুপুরে মা যখন খেতে বসলেন তখন একটু দ্বিধা ছিল ওনার চোখে, কিন্তু এক চামচ মুখে দিয়ে একটু থেমে বললেন, এই ভুনা তো খারাপ হয়নি। রিয়াদ, এটা কি তুই করেছিস? মাথা দেখিয়ে বললাম, না মা, তোমার বউ করেছে।
একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, ভালো, তবে বউ হতে হলে শুধু রান্না জানলেই হয় না, ধৈর্যও রাখতে হয়। আমি শিখতে রাজি আছি মা, শুধু আমাকে শেখানোর জন্য একজন দরকার। মা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালেও আমি বুঝলাম এটা এক ধরনের নরম হয়ে যাওয়ার লক্ষণ। বিকেলে তানবীর এলো, হাতে একটা খাম, বলল, তোদের বিরুদ্ধে কেস করতে যাচ্ছে আলভিনার পরিবার, জোরপূর্বক অপহরণ আর সম্মানহানির মামলা। এইটা নোটিশ। হাতে নিয়ে দেখি সত্যি এটা প্রিলিগাল নোটিশ। মাথা ঘুরে উঠল। তুমি ভয় পেও না, আমি ওদের মুখোমুখি হব। ওরা যা খুশি করুক, আমি পিছু হটবো না। ওর চোখে ভয় নেই, আছে কেবল একরোখা সিদ্ধান্ত। আমার মনে হলো আলবিনার সাথে এই লড়াইটা এখন আমারও। বিকেল তখন নামছে, চারদিকে একটা থমথমে পরিবেশ। এমন সময় আমাদের গেটের সামনে একটা বাইক দাঁড়ালো। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি আলবিনার ভাই রাফি। গেট ঠেলে ঢুকে সে চিৎকার করলো, আলভিনা, বাহিরে আয়, আমি তোর ভাই, এই নাটক বন্ধ কর। আমি নিচে গিয়ে সামনে দাঁড়ালাম। তোমার কথা পর শুনবো, আগে ভাই হিসেবে তুমি গলা স্বর নিচু করো। আমার দিকে এগিয়ে এসে বলল, তুই কে রে? তুই কি করে সাহস পেলি আমার বোনকে হাত লাগানোর? আমি দাঁতে দাঁত চেপে বললাম, তোমার বোন নিজের ইচ্ছেতে এখানে আছে, আমার সাথে আছে, আমি ওকে সম্মান দিয়েছি, অসম্মান না। আলবিনা তখন এসে পড়লো পেছন থেকে। ভাইয়া, তুমি যদি আজ আমার মুখের উপরে দাঁড়িয়ে আমাকে অপমান করো, তাহলে আমি তোমাকে আর ভাইয়া ডাকবো না। থমকে গেল। তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? হ্যাঁ, আমি রিয়াদের বউ। সমাজে যাই বলুক, আমি ওর হাত ধরেই বাঁচতে চাই। তুমি যদি বাধা দাও, তাহলে আমি লড়বো। ওর কথাগুলো শুনে বুকটা কেমন জানি শক্ত হয়ে উঠল। পাশে আমার বাবা এসে দাঁড়ালেন। রাফি, যদি আর এক সপ্তাহ বাড়াও তাহলে পুলিশ ডাকবো। এটা আমার ছেলের ঘর, তার স্ত্রীর সম্মান এখানে নষ্ট হবে না। আমার বাবার দিকে তাকিয়ে তীব্র চোখে তাকিয়ে বলল, বেশ, তোদের ইজ্জত এখন আর আমাদের পরিবারের অংশ না, যা ইচ্ছে করো, কিন্তু মনে রেখো আমরা চুপ থাকবো না। ও চলে গেল। পেছনে রইল একটা অদ্ভুত নীরবতা। আমি আলবিনার দিকে তাকিয়ে বললাম, তুমি ঠিক করেছো তো? এই যুদ্ধটা সহজ হবে না। তুমি পাশে থাকলে আমি ভয় পাই না রিয়াদ। আমি জানি এই যুদ্ধ কেবল একটা সম্পর্ক বাঁচানোর না, এটা আমাদের অস্তিত্বের জন্য। সকালে উঠেই বুঝে গেলাম আজকে কিছু একটা অশুভ ঘটতে যাচ্ছে। মা চুপচাপ বসে আছেন বারান্দায়, মুখে চিন্তার ছাপ। আমি কাছে যেতেই তিনি বললেন, তোর বউ কি আজকে বাইরে বের হয়েছিল? আমি একটু থমকে উঠলাম। না তো, কেন বলছো মা? প্রতিবেশী খালার মুখে শুনলাম কেউ একজন ওকে দেখেছে বাজারে এক ছেলের সাথে তর্ক করতে। আমি বুঝতে পারলাম গুজব শুরু হয়ে গেছে। হয়তো রাফির কথায় প্রভাবিত হয়ে লোকজন এখন আলবিনাকে টার্গেট করছে। তখনই বাইরে একটা জিপ দাঁড়ালো। ইউনিফর্ম পরা একজন পুলিশ অফিসার এসে দরজায় কড়া নাড়ল। এখানে রিয়াদ নামের একজন থাকে, আর এক মেয়েকে গোপনে এনে বিয়ে করেছে, এমন একটা অভিযোগ আছে। আমি কিছু বলার আগেই আলবিনা দরজা খুলে সামনে এসে দাঁড়ালো। আমি সেই মেয়ে, আমি ওর স্ত্রী, এবং আমি নিজের ইচ্ছাতেই এখানে এসেছি, কেউ আমাকে জোর করেনি। আপনার পরিবার আমাদের জানিয়েছে আপনি নাবালিকা এবং মানসিকভাবে প্ররোচিত হয়েছেন। আমার বয়স 22, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, এবং আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত। আপনি যদি কাগজ চান, আমি দেখাতে পারি। আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম কি সাহস নিয়ে ও কথা বলছে। পুলিশ অফিসার কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাহসের প্রশংসা করি, তবে আইনের আয়তায় আপনাদের বিয়ের কাগজপত্র প্রস্তুত রাখবেন। আবার দেখা হবে। ও চলে যাওয়ার পর প্রতিবেশী খালা গেটের বাইরে থেকে বলে উঠল, হাই হাই, এই মেয়েটার চোখ মুখ দেখলেই বোঝা যায় কতটা সাহসী। আর আমাদের রিয়াদও তো দেখে প্রেমে অন্ধ। আমি তাকিয়ে বললাম, আপনাদের গসিপ আর দয়া ছাড়া আমরা বাঁচতে পারি খালা? আলবিনা আমার হাত চেপে ধরলো আর বলল, তুমি যতক্ষণ পাশে আছো আমি ভয় পাবো না, কিন্তু প্রস্তুত থেকো, যুদ্ধটা এবার সত্যিকারের হতে চলেছে। সকাল 6টা বাজতে একটা করকরে আওয়াজে দরজায় ঠকঠক পড়ল। আমি খুলতেই দেখি আলবিনার মা। উনি গম্ভীর মুখে ভেতরে ঢুকলেন। পেছনে আমাদের পরিচিত উকিল রফিক সাহেবও। তুই আমার মুখের উপর এভাবে সংসার শুরু করেছিস? আর তুই রিয়াদ, তোদের কি লজ্জা নেই? আমি ধীরে বললাম, খালা, আলবিনা আমার স্ত্রী, আমরা কাউকে আঘাত করতে চাইনি, আমরা শুধু একসাথে থাকতে চেয়েছি। বিয়ে? কোন বিয়ে? কোথায় কাবিননামা? রফিক সাহেব সামনে এসে ব্যাগ থেকে নথি বের করলেন। আন্টি, কাবিননামা এই যে, আইনিভাবে স্বাক্ষর করা, মেয়েটির বয়স প্রমাণ সহ দেওয়া আছে। উনি নরম স্বরে বললেন,
আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক, নিজের ইচ্ছেতে বিয়ে করেছে, আইন অনুযায়ী কোনো বাধা নেই। আলবিনার মা চোখে পানি চলে এলো আর বলল, তুই আমাদের কথার মান রাখলি না আলফিয়া। কি এমন ছিল রিয়াদে যে বাকি দুনিয়াকে ভুলে গেলে? ভালোবাসা ছিল মা, তুমি আমাকে বোঝার চেষ্টা করোনি। আমি যদি ভালোবাসায় সুখী হই সেটা কি ভুল? রিয়াদের বাবা তখন সামনে এলেন। ভাবি, আমাদের ছেলেমেয়েরা ছোট নেই। আমরা যদি এখনো তাদের বাধা দিই ওরা কষ্ট পাবে। সম্পর্ক জোর করে ভাঙা যায় না। আমি বুঝলাম বাবা এবার সত্যি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আলবিনা আমার হাত চেপে ধরল। তুমি আমার স্বামী, আমি তোমার পাশেই থাকবো। চলো একটা নতুন শুরু করি। আমি মাথা নেড়ে বললাম, তুমি থাকলে আমি সব পারি। বিকেলে তখন হঠাৎই গেটের সামনে একটা বাইকের আওয়াজ। চিৎকার করে গেট খুলে ঢুকলো রাফি, আলভিনার ভাই। চোখ লাল করে, মুখে রাগ যেন আগুন। তুই এই বাড়িতে আসছিস আলভিনা? তোকে খুঁজে পুরো এলাকা ঘুরে ফেলেছি। আমি স্বামীর বাড়িতে আছি ভাইয়া, তুমি এইভাবে চিৎকার করে আসছো কেন? আমি সামনে গিয়ে বললাম, রাফি ভাই, আমাদের মধ্যে যা হওয়ার হয়েছে, এখন অন্তত সম্মানের সঙ্গে কথা বলেন। তুই মুখ বন্ধ রাখ, তোকে আমি শাস্তি না দিয়ে ছাড়বো না। তোরা আমার বোনকে ফুসলিয়ে নিয়ে এসেছিস। চুপ ভাইয়া, কেউ আমাকে ফুসলায়নি। আমি নিজের ইচ্ছাতেই বিয়ে করেছি, ভালোবেসেই করেছি। তোর বয়স বেড়ে গেছে, তাই কি নিজের ইচ্ছাতে যা খুশি করবি? তুমি কি বলছো রাফি? আমি তোমার বোন, আর তুমি আজ এমন একটা কথা বলছো? আমার মা তখন ভেতরে এগিয়ে এসে বললেন, এই বাড়িতে কেউ তোর বোনকে ছোট করেনি, ওকে সম্মান দিয়েই রাখা হয়েছে। এখন তুমি এই বাড়িতে এসে ঝামেলা করবে না। আলবিনার মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, রাফি, এবার থামো। আলফিয়া এখন ওর ঘরের বউ, তুমি চাইলেও ওকে টেনে নিয়ে যেতে পারবে না। আমি লক্ষ্য করলাম আলবিনার ঠোঁট কাঁপছে, চোখ ভিজে গেছে। ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আজ যা করেছো সেটা আমার হৃদয়ে আঘাত দিচ্ছে। তুমি চাও না আমি সুখী হই? রাফি কিছুক্ষণ চুপ, তারপর বাইক ঘুরিয়ে বলল, তুই যদি তোর সিদ্ধান্তে অটল থাকিস তাহলে আর কখনো আমার মুখ দেখবি না। সে চলে গেল। আর আলবিনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। তুমি পাশে থেকে রিয়াদ, আমি এত কষ্ট সহ্য করতে আর পারছি না। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, তুমি একা না আলভিনা, আমি আছি, চিরদিনের মতো আছি। দুপুরের দিকে হঠাৎ করে কলিং বেল বাজলো। দরজা খুলতেই দেখি মজিদ চাচা, আমাদের পাশের বাসার সবচেয়ে কড়া ধরনের মানুষ। মুখে ভাঁজ, চোখে ঘোরতর রাগ। তুই কি করেছিস রিয়াদ? চাচাতো বোনকে বিয়ে করেছিস? সমাজে মুখ দেখাবো কিভাবে? শান্তভাবে বললাম, চাচা, আমরা একে অপরকে ভালোবাসি, সেটা কি সমাজের চোখে এতই অপরাধ? তোর মা বাবা কি বলে এসব? বংশে এভাবে অপমান কেউ এনেছে আগে? আমার মা এগিয়ে এলেন, চোখ নামিয়ে বললেন, আমরাও জানতাম না এসব এত দূর গড়াবে, কিন্তু এখন তো যা হবার হয়ে গেছে। আমার বুকটা একটু কেঁপে উঠল। মা এখনো দ্বিধায়। আমার বাবা পেছন থেকে এসে একদম সোজাসুজি বললেন, মজিদ ভাই, আপনি চাইলে আপনি রাগ করতে পারেন, কিন্তু আমি আমার ছেলের পাশে আছি। ওরা ভুল করেনি, ভুল আমরা করেছি ওদের কথা না শুনে। মজিদ চাচা একটু থমকে গেলেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, দেখ, আমি সমাজের দিক ভাবি বলেই বলছি, তবে যদি তোর বাবা মা সঙ্গে থাকে আমি আর কিছু বলছি না। মজিদ চাচা চলে গেলেন। আমি মায়ের দিকে তাকালাম। মা চুপচাপ বসে চোখে জল ফেলছে। আমি পাশে গিয়ে বসে বললাম, মা, আমি তো তোমাদের অপমান করতে চাইনি, আমি শুধু ভালোবাসি। তুই যদি সত্যিই খুশি থাকিস তাহলে আমি আর কিছু বলবো না রিয়াদ। আলবিনা তখন পাশ থেকে এসে মায়ের পা ছুঁয়ে বলল, মা, আমি তোমার ছেলের পাশে থাকতে চাই সব সময়, আমাকে তুমি গ্রহণ করে নাও মা। মা আলবিনার মাথায় হাত রাখলেন। আমি বুঝলাম এটাই প্রথম আর আসল জয় আমাদের ভালোবাসার। সকালবেলা বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ শুনলাম পাশের বাড়ির রোজিনা খালার কণ্ঠ, মুখে চায়ের কাপ, কিন্তু মুখে ভিষ। ছেলেটা তো নিজের চাচাতো বোনকে বিয়ে করে ফেললো। আজকালকার ছেলে মেয়ে কি যে করে। আরেকটা মহিলার সঙ্গে সুর মেলালো, শোনো শুনি, মেয়েটা নাকি আগেও কয়েকটা ছেলেকে মারধর করেছিল। শুনে আমার মুঠো শক্ত হয়ে গেল। এমন কথা সহ্য করা যায়? পেছন থেকে আলবিনা এসে হাত রাখলো আমার কাঁধে। তুমি চুপ থাকো, আজ আমি উত্তর দেব, ওদের মুখ বন্ধ করব। আমি অবাক হয়ে দেখলাম আলবিনা একদম শান্তভাবে নিচে নেমে রোজিনা খালার সামনে গিয়ে দাঁড়ালো। খালা, আপনি কি জানেন আমি কেমন? আপনি কি জানেন
আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি। মা, তুমি এসব কি বলছো? আপনারা সবাই বলছেন আমি চাচাতো ভাইকে বিয়ে করেছি, সেটা পাপ। কিন্তু ভালোবাসা যদি পাপই হয়, তাহলে সমাজের নিয়ম পাপই হয়ে গেছে। আর আমি কাউকে মারিনি, আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি। তাই গুন্ডি না বলে সাহসী বললেই আমি খুশি হব। পাশ থেকে আমার মা এসে দাঁড়ালেন, চুপচাপ শুনছিলেন সব। এবার মুখ খুললেন। আমার বউয়ের মতো সাহসী মেয়ে আমি দেখিনি। সমাজ যা বলুক, আমি ওকে নিজের মেয়ে মেনে নিয়েছি। আলভিনার মা হঠাৎ এসে বললেন, আর আমি গর্ব করি এমন মেয়ে জন্ম দিয়ে। আর যদি সমাজ চোখ তুলে তাকাই, আমি প্রথমেই তাদের চোখে চোখ রাখবো। চারপাশ নিস্তব্ধ। রোজিনা খালার মুখ ধোয়া হয়ে গেল। আমি দেখলাম আলভিনার চোখের জল, তবে সেটা দুঃখের না, সাহসের। আমি ওর পাশে দাঁড়িয়ে বললাম, তুমি শুধু আমার না, এখন তুমি এই বাড়ির আত্মমর্যাদার নামও হয়ে গেছ আলভিনা। বিকেলে বাসায় বসে আলভিনার সঙ্গে গল্প করছিলাম, হঠাৎ কলিং বেল। দরজা খুললেই হতবাক হয়ে গেলাম। রিয়াদ ভাই, আমি একটু ভিতরে আসতে পারি? তুমি এসেছো এতদিন পর? রাফি মাথা নিচু করে ঢুকলো ঘরে। আলভিনা তখন চুপচাপ বসে তাকিয়ে রইল ওর দিকে। আমি ভুল করেছিলাম ভাই, আমার অহংকার ছিল, অন্ধ রাগ ছিল, কিন্তু আজকে বুঝি ভালোবাসা কাউকে ছোট করে না। আমি কিছু বলার আগেই আলভিনা বলল, তুমি বুঝেছো, এটাই অনেক বড় কথা রাফি। কিন্তু ভালোবাসার পাশে দাঁড়াতে সাহস লাগে, সেটা তখন তোমার ছিল না। আলভিনা আপু, আমি এখন বুঝি আপনি কখনো আমার শত্রু ছিলেন না। আমি নিজেই নিজেকে ছোট করেছিলাম। আমি চাই আবার পরিবারের সবাই এক হই। বাবা এসে দাঁড়ালেন তখন। এই কথা শোনার অপেক্ষায় ছিলাম আমি রাফি। দেরি করলেও ঠিক সময় ফিরেছো। পারিবারিক ভালোবাসা যখন জেগে ওঠে, তখন পুরনো ভুল ধুয়ে যায়। আমি এগিয়ে গিয়ে রাফির কাঁধে হাত রাখলাম। চলো এবার আমরা একসাথে বসে খাই, অনেকদিন পর তোমার আশা। আপনারা আমাকে মাফ করেছেন? তুমি নিজেকে মাফ করলেই আমরা সবাই এক হয়ে যাব রাফি। সন্ধ্যার আলোয় একসাথে বসে খাচ্ছিলাম। এতদিনের দূরত্ব, অপমান, ভুল বোঝাবুঝি সব যেন গলে গলে গরম ভাতের ভাপে। বুঝলাম ভালোবাসা আমি বুঝলাম ভালোবাসা আর সম্পর্ক দুটোই সময় চায়, কিন্তু সত্য হলে একসময় সব ঠিক হয়ে যায়। সকালবেলা দরজার ঘন্টা বেজে উঠল। বলতেই দেখি রাফি আবার এসেছে, এবার সঙ্গে তার মা। আমার ছেলের ভুলের কারণে অনেক অন্যায় হয়ে গেছে, আমি আলভিনার কাছে নিজে ক্ষমা চাইতে এসেছি। আলভিনা তখন রান্নাঘর থেকে বেরিয়ে এলো, চোখে বিস্ময়। সে কখনো ভাবেনি রাফির মা তার সামনে মাথা নত করবে। খালা, আপনি কেন এমন বলছেন? আপনি তো আমার মাই, শুধু রক্তের না হলেও সম্পর্কের। না মা, মায়ের মতো হতে গেলে আগে বিচার বুদ্ধি থাকতে হয়। আমি ভুল বুঝেছিলাম তোমাকে, তোমার সাহসকে, তোমার ভালোবাসাকে। আম্মু, আমি চেয়েছিলাম তুমি নিজে এসে দেখো আলভিনা এখন কতটা শক্ত, কতটা দায়িত্বশীল একটা মানুষ। আমি দেখছিলাম আলভিনার চোখে জল, কিন্তু এবার সেই জল লজ্জা নয়, বরং সম্মান আর ভালোবাসার। আলভিনা ধীরে ধীরে এগিয়ে গেল রাফির মায়ের দিকে আর তাকে জড়িয়ে ধরলো। তুমি আমার বড় চাচি হলেও সারা জীবন তোমাকেই তো মা বলে জানি। তুমি আমার, আর রাফি আমার ভাই। আর মায়ের ক্ষমা চাইতে হয় না, শুধু ভালোবাসা দিতে হয়। আমার মা তখন পেছন থেকে এসে বললেন, আজ যদি পরিবারের সব ভুল বোঝাবুঝি মিটে যায়, তাহলে এই ঘরটা আবার এক হয়ে যাবে। আলভিনা, তুমি আমার গর্ব। চারপাশে এতদিন যে দূরত্ব ছিল সেটা যেন এক নিমিষে মিলিয়ে গেল। আমি তাকিয়ে রইলাম আমার ডেঞ্জারাস বউটার দিকে। সে শুধু সাহসী না, সে পুরো একটা পরিবারকে নিজের ভালোবাসা দিয়ে জোরে নিতে পারে। সকালবেলা বারান্দায় চা খাচ্ছিলাম আলভিনাকে নিয়ে। আচমকা দুই পাড়ার মহিলা হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালেন আমাদের সামনে। আলভিয়া, আমরা তো ভাবতাম তুমি খুব রাগী মেয়ে, এখন দেখি তুমি তো পরিবারের গর্ব। তোমার মতো মেয়ে ঘরে ঘরে থাকলে ছেলে মানুষও সোজা পথে চলে। আলভিনা হেসে বলল, ভালোবাসা আর দায়িত্ব যদি ঠিকঠাকভাবে বুঝি, তাহলে জীবনও সুন্দর হয়। আমি মাথা নিচু করে চা চুমুক দিচ্ছিলাম, কারণ এই মেয়েটার প্রশংসা শুনলে আমার বুকটা ভরে ওঠে। ঠিক তখনই বাড়িতে ঢুকলো আমার ফুপু। মুখটা সবসময়ের মতোই বাঁকা। রিয়া, তোমার বউকে নিয়ে আবার এত প্রশংসা? শোনো, রাফির জন্য একটা ভালো প্রস্তাব এসেছে, ওকে এবার বিয়ে দিতে হবে। ফুপুও এখনো এই অবস্থায় নতুন বিয়ে করবে কেন? ও তো এখনো পারিবারিকভাবে স্বাভাবিক হতে চায়। ভুলে যাও আগের কথা, এখন সম্মান ফেরাতে হলে একটা ভালো ঘরের মেয়েকে বিয়ে দিতে হবে।
আলবিনা হঠাৎ উঠে দাঁড়ালো। ফুপি, সম্মান ফেরানোর কাজটা বিয়ের মাধ্যমে হয় না, হয় নিজের ভুল বুঝে নেওয়ার মাধ্যমে। রাফি এখন আমাদের পরিবারের অংশ হতে চায়, নতুন শুরুর জন্য সময় দরকার। আমার বাবা এসে পাশে দাঁড়ালেন। আমি গর্বিত, আজ আমার ছেলের বউ আমাকে শিক্ষা দিল কিভাবে সম্পর্ক ধরে রাখতে হয়। ফুপু কিছু না বলেই ফিরে গেলেন। আমি আর আলবিনা তাকিয়ে রইলাম একে অপরের দিকে। আমার ডেঞ্জারাস বউটা আজ আবার প্রমাণ করলো সে শুধু সাহসী না, সে সঠিক কথাটাও বলে সময়ে। বিকেলবেলা উঠানে বসে আমি আর আলবিনা চা খাচ্ছিলাম। হঠাৎ দেখি রাফি নিজে এসে হাজির, মুখে এক অদ্ভুত প্রশান্তি। আলভিনা আপু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি নতুন করে বিয়েতে রাজি না। তুমি বুঝে গেছো তো, সম্পর্ক তৈরি হয় সময় দিয়ে, চাপ দিয়ে না। তোমার থেকে আমার অনেক কিছু শেখার আছে। ভুল করে অন্যকে কষ্ট দিলে কিভাবে নিজেকে বদলাতে হয় সেটা এখন জানি। আমি দেখলাম রাফির চোখে জল। তখনই রাফির মা এগিয়ে এসে তার মাথায় হাত রাখলেন। তুই যদি সত্যি বদলাতে চাস তাহলে আমি সবসময় পাশে আছি। আলভিনার মতো মেয়েকে খুশি রাখতে না পারলে তোর জীবনে ভালো কাউকে পাবি না। রাফি মাথা নিচু করে মায়ের পাশে দাঁড়িয়ে থাকলো। পেছন থেকে পাড়ার মাসি এসে বললেন, আলভিনা, তুই যে মেয়ে, তোকে দেখে আজকাল মেয়েগুলো সাহস শিখায়, তোর মতো মেয়ে সংসার বাঁচায়। আলবিনা হেসে বলল, আমরা মেয়েরা যদি শক্তির জায়গা না হই, তাহলে সমাজ আমাদের দুর্বল ভাবতেই থাকবে। আমি মনে মনে ভাবছিলাম এই মেয়েটাকে না ভালোবেসে উপায় আছে। সন্ধ্যায় আমরা দুজনে ছাদে উঠে দাঁড়ালাম। তুমি কি কখনো ভয় পেয়েছিলে আমাকে? ভয় না, শুরুতে তুমি মধের সামনে পড়লে কার না হাত পা কাঁপে বলো। আর এখন? এখন আমি গর্ব করি তুমি আমার বউ। তুমি ভয় দেখাও না, তুমি আমার সাহস। আলবিনা হেসে আমার হাত ধরে বলল, তাহলে এবার আমাদের নতুন জীবনের প্ল্যান করো, আমি রেডি। আজ সকালটা ছিল খুব বিশেষ। মা হঠাৎ রান্নাঘর থেকে ডেকে বললেন, রিয়াদ, তোর বউটারে ডাক, আমি ওর জন্য কিছু এনেছি। আমি আলবিনাকে নিয়ে রান্নাঘরে গেলাম। মা হাতে একটা ছোট বাক্স ধরিয়ে দিলেন। খুলে দেখি। বাক্স খুলে দেখলাম একজোড়া সোনার কানের দুল। চোখে জল ছিল এলো আলবিনার। তুই এই বাড়ির সম্মান হয়ে উঠেছিস মা, এটা আমার তরফ থেকে তোকে উপহার। আলবিনা মায়ের হাত ধরে বলল, তুমি আমাকে মেনে নেওয়াই ছিল আমার সবচেয়ে বড় পাওয়া। আমি শুধু দেখছিলাম আমার বউ কিভাবে এক একটা জায়গায় হৃদয় জিতে নিচ্ছে। বিকেলে প্রথমবারের মতো আমার শাশুড়ি মানে আলবিনার মা এলেন আমাদের বাড়ি। মেয়েটাকে যেভাবে আগলে রাখছো তাতে আমিও নিশ্চিন্ত। আমি হাসলাম। আলবিনাকে না আগলে রাখা যায় না খালাম্মা, সে নিজে আগলে রাখার মতো একটা মানুষ। ঠিক তখনই নিচের গেট থেকে কারো গলা ভেসে এলো, এই বাড়িতে কি আগের সেই রাগী মেয়েটাই বউ হয়ে এসেছে? আরে, এই মেয়েও এখানে ঘর রান্না করে? আলবিনা চুপ করে থাকলেও আমার মাথা গরম হয়ে গেল। আমি নিচে নেমে গিয়ে শুধু তাকালাম তার দিকে। আপনার রুচির ঘাটতি নিয়ে যদি কথা বলতেন মানতাম, কিন্তু একজন মেয়ে সংসার করছে বলে সেটা ব্যঙ্গ করে বলার মানে কি? প্রতিবেশী বিব্রত হয়ে বলল, আরে ভাই, আমি তো মজা করছিলাম। এই মজা করার সময় শেষ। আমার বউ আমার গর্ব, আর কেউ তার সম্মান নিয়ে কথা বলে আমি রিয়াদ সে মজার জবাব হাসি দিয়ে দেব না। তুমি আমার জন্য আজ যা করলে তাতে আমি আরো একবার তোমার প্রেমে পড়লাম। আলবিনা নিচে এসে আমার হাত ধরলো। তুমি প্রতিদিনই নতুন করে প্রেমে পড়ার কারণ দাও। সকালবেলা রাফি আমার রুমে এসে বসে থাকলো অনেকক্ষণ, মুখটা থমথমে, চোখে আতঙ্ক। তুই এভাবে চুপ করে বসে আছিস কেন? ভাইয়া, আজকে আমার একটা বড় চাকরির ইন্টারভিউ, কিন্তু ভয় লাগছে যদি হেরে যাই আবার। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখন আলবিনা রুমে ঢুকলো। তুই পারবি রাফি, একটাই শর্ত, ইন্টারভিউ বোর্ডে গিয়ে যদি সাহস কমে যায় তাহলে মনে করবি তোকে আমি দেখছি, বুঝলি? রাফি একটু হেসে বলল, তোমার কথা ভেবে সাহস পেয়ে যায় আপু। আমি বুঝতে পারলাম আলবিনার পাশে থেকে মানুষ বদলায়। বিকেলে রাফি ইন্টারভিউ দিয়ে ফিরে এলো, গায়ে এক ঝলমলে হাসি। ভাইয়া, বিশ্বাস করো, আমি যখন ইন্টারভিউ কক্ষে ঢুকলাম তখন ইন্টারভিউয়ার আমার দিকে তাকিয়ে হেসে বলল, তুমি কি আলভিরা হকের আত্মীয়? তুই কি বললি তখন? বললাম তিনি আমার আপু। তখনই উনি বললেন, তুমি যদি তার মতো 10% সৎ হও তবে এই কোম্পানির জন্য অনেক কিছু করতে পারবে। ওমা, কে ছিলেন ইন্টারভিউর? তোমার ইউনিভার্সিটি সিনিয়র, এখন এই কোম্পানির HR হেড। আমি হাসলাম। কখনো কখনো মানুষের পুরনো পরিচয় তার প্রিয়জনদের ভবিষ্যৎ করে দেয়।
সন্ধ্যায় পাড়ার মসজিদের পেছনের মাঠে এক বৈঠক বসেছিল। পুরনো মুরব্বী হাজি কাদের চাচা হঠাৎ আমাকে ডাকলেন। রিয়াদ, তোর বউ আলবিনারে নিয়ে আমি আগে ভুল ভেবেছিলাম। মেয়েটার মতো সাহসী ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ আজকাল পাওয়া যায় না। চাচা, ওর ভেতরেই একটা যুদ্ধবাজ সৈনিক আছে, যুদ্ধ তলোয়ার নেই। তুই এক কাজ কর, আগামী মাসের পাড়ার নারী শিক্ষা প্রজেক্টে ওকে দায়িত্ব দে। মেয়েরা ওর মতো কাউকে দেখে অনুপ্রাণিত হবে। আমি ফিরে এসে আলবিনাকে সব বললাম। ও অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি জানো, আমি সবসময় ভাবতাম সমাজ আমায় দোষ দেবে, আজ সমাজই আমায় এগোতে বলছে। তুমি ভয় পাওয়ার জন্য জন্মাওনি, তুমি পথ দেখানোর জন্য জন্মেছ। আলবিনা আমার দিকে এগিয়ে এলো, আমার গলায় 2 হাত রেখে ফিসফিস করে বলল, তুমি পাশে থাকলে আমি পাহাড়ও হেঁটে পার হব। দুপুরের রোদটা একটু বড্ড বেশি করা ছিল, তবু আলবিনা ঠিক করলো আর সে পাড়ার মেয়েদের নিয়ে নতুন সেলফ ডিফেন্স ক্লাস শুরু করবে। আমি ওকে বললাম, তুমি তো এখনো পুরোপুরি সুস্থ না, একটু বিশ্রাম নাও না। রিয়াদ, ওদের কেউ যদি আজ না আসে তাহলে কাল আর কেউ আসবে না, আমায় তাড়াতেই হবে। আমি আর কিছু বললাম না। এই মেয়েটা যে কি পরিমাণ একরোখা সেটা এখন আমার রক্তে মিশে গেছে। ঠিক তখন মাঠের একপাশে ভিড় জমতে শুরু করলো। সবাইকে তাকিয়ে দেখলাম এক ক্লাসে শাড়ি পরা, কড়া মেকআপ দেওয়া মেয়ে মাঠে ঢুকছে, তার মানে এক ভদ্র মহিলা। রাফি আমার কানে কানে বলল, ভাইয়া, ওই যে ওইটা তানিয়া, আলভিনার পুরনো ক্লাসমেট। জানো, ওদের মধ্যে অনেক আগে একটা সিরিয়াস মারামারিও হয়েছিল। এই তানিয়া ওকে অপমান করতো সবসময়। আবার ফিরে এলো কেন? জানি না ভাইয়া, মনে হচ্ছে ওর কিছু উদ্দেশ্য আছে। তানিয়া সামনে গিয়ে দাঁড়ালো, ভীষণ জোরে বলে উঠল, ওহ আলভিনা, তুই এখন মেয়েদের শেখাস কিভাবে মারামারি করতে হয়? তোর কি ভদ্রতা শেখা হয়নি? আমি রাগে উঠে দাঁড়াতে যাচ্ছিলাম, কিন্তু আলবিনা আমার হাত টেনে থামালো। এরপর সোজা তানিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। তানিয়া, তোকে ভদ্রতা শেখানো সম্ভব না, কারণ তুই নিজেই নিজের অপমানের জায়গা ঠিক করে নিয়েছিস। তানিয়া মা তখন চিৎকার করে বললেন, এই মেয়ে, তুমি কি আমার মেয়েকে অপমান করলে? আমরা এই এলাকায় বহু বছর ধরে আছি, আর আমি এই এলাকার মেয়েদের সাহস শেখাই, অপমান না। তোমার মেয়ে যদি কাউকে ছোট করে কথা বলে আমি চুপ থাকবো না। তখন আমি সামনে গিয়ে দাঁড়ালাম। তানিয়া, তোমার সাথে আলবিনার পুরনো শত্রু আছে সেটা আমরা জানি, কিন্তু এখনকার আলবিনা সে আগেরটা না। ও এখন আমার বউ, আর ওর অপমান মানে আমার অপমান, এটা বুঝে কথা বলো। পাশের সবাই তখন আলবিনার পক্ষে স্লোগান দিতে শুরু করলো, সাহসী আলবিনা আপু, নারী মানে শক্তি। তানিয়া মুখ কালো করে চলে গেল মা সহ। রাতের খাবারে আলবিনা একটু চুপচাপ ছিল। তুমি ঠিক আছো? তুমি পাশে না থাকলে আজ আমি ভেঙেই পড়তাম। তানিয়া আমার দুর্বল জায়গা ছিল, কিন্তু তুমি আমাকে শক্ত করেছো। আমি ওর হাত ধরলাম। তুমি আগেও শক্ত ছিলে, আমি শুধু তোমার পাশে থাকার সাহস দিয়েছি। রাফিকে অনেকদিন ধরে আমি লক্ষ্য করছিলাম, সে যেন কেমন যেন বদলে গেছে, চুপচাপ নিজের মনে থাকে। আমি একদিন জিজ্ঞেস করলাম, রাফি কি হয়েছে, প্রেমে পড়েছো নাকি? রাফি একটু হেসে বলল, হ্যাঁ ভাইয়া, জান্নাত নামটা শুনলে বুকের ভেতর কেমন জানি ঝড় উঠে। তবে তো দেরি করা ঠিক না, প্রপোজ করেই ফেলো। আলবিনা পেছন থেকে এসে বলল, ভয় পাস না, আমি আছি তোর পাশে। তুই যখন আসিস তখন তো ওর কপাল খুলেই গেল। ঠিক আছে ভাইয়া, কাল বিকেলে ওর বাসায় গিয়ে জানিয়ে দেবো। পরদিন বিকেলে রাফি জান্নাতের বাসায় পৌঁছালো। জান্নাত বেলকনিতে দাঁড়িয়ে ছিল। রাফি নিচে দাঁড়িয়ে বলল, জান্নাত, আমি তোকে ভালোবাসি। তুই যদি চাস আমি এখনই তোর পরিবারের সাথে কথা বলতে পারি। ঠিক তখনই জান্নাতের বাবা এসে দাঁড়ালেন গেটের সামনে, মুখে তীব্র রাগ। তুমি কি ভাবো নিজেকে? আমাদের মেয়েকে পাবার স্বপ্ন দেখছো? আঙ্কেল, আমি জান্নাতকে সম্মানের সাথেই ভালোবাসি। জান্নাতের মা এসে চিৎকার করলেন, তোমাদের পরিবারের মেয়েরা তো রাস্তায় মেয়ের মতো মাঠে মারামারি করে। আমরা এমন সম্পর্ক মেনে নেব না। আমি আর আলবিনা একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিলাম। রাফির চোখে জল দেখে আর সহ্য করতে পারলাম না। আমি সামনে এগিয়ে গিয়ে বললাম, আঙ্কেল, আপনাদের ঘরে জান্নাত যদি আকাশ থেকে নামে তাহলে আমার ভাইয়ের ভালোবাসা কোনো নিচু কিছু না। ভালোবাসা যদি গালি হয় তাহলে গর্ব করে বলছি আমরা গালি খেতে রাজি। জান্নাতের বাবা তখন রাগে থরথর করে বলল, তুমি যদি আর এক কথা বলো আমি পুলিশের কাছে অভিযোগ করব। আলবিনা এবার সামনে এসে দাঁড়ালো, চোখে আগুন। আমাকে একবারও চিন্তা করে বললেন না কিছু? যদি আমি আসি থানায় গিয়ে সব বলি তখন আপনি কেমন লাগবে জানেন?
তোমরা যদি সত্যি একে অপরকে ভালোবাসো তাহলে আমরা আর বাধা হব না। বাবা, আমি রাফিকে ভালোবাসি, আর যদি আমার পছন্দকে অসম্মান করেন তাহলে আমি বাসা ছেড়ে চলে যাব। সবাই চুপ। জান্নাতের মা এবার চোখ মুছতে মুছতে বললেন, আমাদের ভুল হয়েছিল, তুমি যা ঠিক মনে করো তাই করো মা। জান্নাতের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা যদি সত্যি একে অপরকে ভালোবাসো তাহলে আমরা আর বাধা হব না। রাফি আর জান্নাত তখন একে অপরের দিকে তাকিয়ে হাসলো। সেই হাসিতে ছিল সম্মতির সুর, সাহসের ছোঁয়া আর এক নতুন জীবনের প্রতিশ্রুতি। রাফি আর জান্নাতের এঙ্গেজমেন্ট প্রস্তুতি চলছে। ঘর সাজানো, মিষ্টি আনা, অতিথি তালিকা তৈরি সবই হচ্ছিল। আলবিনা সবকিছু তদারকি করছিল। আমি ওকে দেখে একটা কথা মনে মনে বলছিলাম, যে মেয়ে একসময় গলা টিপে ধরতো আর সেই আমার পরিবার, আমার ছায়া। ঠিক তখনই রনি এসে হাবাতে হাবাতে বলল, ভাইয়া, জরুরি কথা আছে। কি হয়েছে রনি? ভাইয়া, গত কয়েকদিন ধরে আলভিনাকে কেউ ফলো করছে। কাল আমি ওকে মার্কেটে দেখে পেছনে একটা লোককে দেখছি, আজকেও আবার। এসে চিনি না, তবে চোখে সানগ্লাস, মুখে দাড়ি, গা ঢাকা, কালো জামা পরে থাকে। আমি আলবিনার দিকে তাকালাম, ওর মুখে থমথমে। আমি জানি কে সে। কে? সোহেল, আমার পুরনো অতীত। সোহেল মানে তোর এক্স? হ্যাঁ, যাকে আমি ছেড়ে এসেছি, যে আমার পিছু ছাড়েনি এখনো। রাফি সামনে এসে বলল, তবে সময় এসে গেছে একসাথে সবকিছু ফেস করার। তাকে আমি নিজে খুঁজে বের করব, তুই চিন্তা করিস না। রাত নামলো। আমি আর রনি মিলে শহরে কিছু জায়গায় খোঁজ নেওয়া শুরু করলাম। অবশেষে এক জায়গায় সিসিটিভি ফুটেজে ধরা পড়লো সোহেলের ছবি। সে এক দোকানে দাঁড়িয়ে আলবিনার ছবি দেখছিল আর বলছিল, তুই কি ভেবেছিলি তোর অতীত তোকে ছাড়বে? আমি থেমে থাকলাম না। পরদিন দুপুরে আমি একা গেলাম সেই জায়গায়। সোহেলকে পেছন থেকে ডাকলাম, তোর সাহস অনেক, তাই না? এখনো মেয়েদের ভয় দেখাস? সোহেল ধীরে ঘুরে তাকালো। আলবিনার জন্য এখনো মন কাঁদে, তুই জানিস না ওর সাথে আমার সম্পর্কটা কেমন ছিল? তুই যা বলিস, আমি একটা কথাই বলবো, আলবিনা এখন আমার স্ত্রী, আমার জীবন। ওর কাছে আসার আগে 10 বার ভাবিস। তখন সোহেল বলল, খেলা তো এখনো শুরুই হয়নি। সে চলে গেল। আমি জানতাম ঝড় এখনো বাকি। সোহেলের সেই হুমকি ভরা চোখ আর কথাগুলো মাথা থেকে সরাতে পারছিলাম না। আলবিনার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ও চুপচাপ আমার পাশে বসেছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম ভেতরে ভেতরে কিছু করে করে খাচ্ছে ওকে। তুমি ঠিক আছো? না রিয়াদ, ঠিক নেই। ও যদি এবার কিছু করে ফেলে, আমি না ভয় পাচ্ছি। আমি আমি তোমাদের কারো ক্ষতি চাই না। তুমি আমার স্ত্রী, তোমার ভয়ের কারণ আমি নিজে হাতে মুছে ফেলবো। তুমি শুধু শক্ত থেকো। রনি তখন দূরে ঘরে ঢুকলো। ভাইয়া, মিলনের কাছ থেকে একটা খবর এসেছে। সোহেল আমাদের বাড়ির ঠিকানা, ছবি, সবার ডেইলি রুটিন সব কিছু খুঁজে বের করছে। ওর হাতে একটা তালিকা আছে, যার নাম প্রথমে কে জানো? আলভিনা। আমার রক্ত হিম হয়ে গেল। এখন আর শুধু ভয় নয়, এটা একটা যুদ্ধ। এটা কি পুলিশ কেস করা উচিত না? আমার রক্ত হিম হয়ে গেল। এখন আর শুধু ভয় নয়, এটা একটা যুদ্ধ। না, এখনো না। আগে ওকে একবার মুখোমুখি হতে দাও, এবার খেলা আমি শুরু করব। মিলন আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠালো। তাতে দেখা যাচ্ছে সোহেল তার এক লোককে দিয়ে আমাদের বাসার সামনে সার্ভে করাচ্ছে। আমি রনি সেই লোকটাকে অনুসরণ করে একটা পুরোনো গ্যারেজে পৌঁছালাম। ভেতরে ঢুকে দেখি সোহেল ফোনে কারোর সাথে কথা বলছে। আলভিনা হয় আমার হবে, নয়তো কেউর না। এবার যা ঘটবে, এ নিজেই আমাকে চাইবে ফিরে যেতে। তোর খেলা এবার শেষ। তুই এখানে কি করিস? যে মেয়েটা তোকে একবার ছেড়েছে সে তোকে আর কখনো চাইবে না। আর তুই যদি আর একবার আমার স্ত্রীর চারপাশে ঘোরাঘুরি করিস তাহলে তোর জায়গা হবে জেল। জেল না, হাসপাতাল। ভেবেছিস তুই পুরো দুনিয়া সামলাতে পারবি? আলভিনা নিজে একদিন আমার কাছে ফিরে আসবে। তুই যা স্বপ্ন দেখিস তা বাস্তব হবে না, কারণ ও এখন আমাকে ভালোবাসে। আর আমি ওর জন্য নিজের জীবনও দিয়ে দিব। রাফি, রনি আর মিলন এসে পড়লো। সবাই মিলে সোহেল আর তার লোকটাকে ধরে ফেললাম। এইবার পুলিশের খবর দিলাম। আলবিনা যখন জানতে পারলো সোহেল ধরা পড়েছে, ওর চোখ ভিজে উঠল। তুমি আমার জীবনে না এলে আমি বাঁচতাম না রিয়াদ। তুমি বাঁচতে, কারণ তুমি আলবিনা শুধু একজন বউ না, একজন লড়াকু প্রেমিকা। আমি ওর কপালে চুমে খেলাম।
সোহেল গ্রেপ্তার হবার পর যেন একটা ভার নেমে গেল সবার বুক থেকে। বাড়িটা যেন আবার নিঃশ্বাস নিচ্ছে। মাও এখন আর চিন্তায় ভেঙে পড়েন না। বাবা আবার ছাদের পায়চারি করছেন, চোখে স্বস্তি। আমি এক কোণে বসেছিলাম, ঠিক তখন আলবিনা এসে আমার পাশে বসলো। তার মুখে একটা শান্তির ছাপ ছিল। তোমার জন্যই আজ আমি নিরাপদ। কিভাবে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। তুমি শুধু পাশে থেকো, এটাই আমার পাওয়া। ও আমার কাঁধে মাথা রাখলো। মুহূর্তটা নীরব হলেও চোখে অনেক কিছু বলে দিয়েছিল। রাফি এসে ডাকলো, চলো, আজকে আমাদের এঙ্গেজমেন্টের দিন। ভাই, তুমি আর ভাবি না গেলে আমি রিং পরবো না। হাসি রে, আজকে তোদের দিন। তোদের হাসি দেখতে আমার ভালো লাগে। তুই তো একসময় বলতিস বিয়ে মানেই ঝামেলা। আর এখন ঝামেলায় আমার শান্তি। সবাই হেসে উঠলো। রাফির এঙ্গেজমেন্ট শুরু হলো। বাসা ভরে উঠলো অতিথিদের কোলাহলে, হাসিতে, আলোর ঝলকানিতে। মায়ের মুখে খুশির ঝিলিক, বাবার গলায় গর্ব। আলবিনা একটু দূরে দাঁড়িয়ে রাফিকে দেখছিল। আমি গিয়ে পাশে দাঁড়ালাম। কি ভাবছো? এই বাসার সবাই আমার আপন হয়ে গেছে, অথচ একসময় আমি ছিলাম এই পরিবারের এক চড়া স্বভাবের অপরাধী টাইপের একটা মেয়ে। তুমি কখনো অপরাধী ছিলে না, তুমি শুধু অন্যদের থেকে আলাদা ছিলে। আর সেই আলাদা জিনিসটাই আমাকে তোমার প্রেমে পড়তে বাধ্য করেছে। আলবিনা আমার দিকে তাকিয়ে একটু লাজুকভাবে বলল, তুমি যখন বলো তখন নিজের উপরে একটু বিশ্বাস হয়। আমি ওর হাতটা ধরলাম। পুরো অনুষ্ঠান জুড়ে আমরা একে অপরের হাত ছাড়িনি। আমি আর জান্নাতের এঙ্গেজমেন্ট শেষে বাবা উঠে দাঁড়িয়ে বললেন, আজ দুইটা জিনিস বলবো। এক, রাফির এঙ্গেজমেন্ট সফলভাবে শেষ হলো। দুই, আমি আজ আমার বড় পুত্রবধূ আলভিনাকে বুক ভরে আপন করে নিলাম। সবার হাততালিতে আলবিনার চোখ ভিজে উঠল। আমি এই পরিবারের কেউ না, আমি নিজেকে পরিবারের সবচেয়ে আপনজন ভাবি। আর রিয়াদ, ও আমার সব। এখন থেকে নয়, বহু আগে থেকেই। রাফি আর জান্নাতের এঙ্গেজমেন্টের পর দিন সকালটা ছিল একটু অন্যরকম। ঘুম ভাঙতে দেখি আমার পাশে আলবিনা নেই। উঠে দেখি ছাদে দাঁড়িয়ে হালকা বাতাসের চুল উড়িয়ে কি যেন ভাবছে। এই যে গুন্ডি মেয়ে, সকাল সকালে এত সিরিয়াস ভাবনা কিসের? তুমি উঠেছো? আমি তো ভেবেছিলাম তুমি এখনো ঘুমাচ্ছ। ঘুমানোর সময় তো রাতে পেয়েছিলাম না ঠিক মতো। আচ্ছা বলো, ছাদে এসে এমন ভাবক হয়ে গেছো কেন? ভাবছিলাম তুমি না থাকলে আমি কোথায় থাকতাম। যদি সোহেলকে বিয়ে করতে হতো কি হতো আমার জীবন। জলদি জলদি করে ভাবো না, তুমি এখন আমার বউ, আমি আছি, আর কিছু লাগবে না। আলবিনা হঠাৎ আমার বুকের মধ্যে মুখ গুজে বলল, তুমি একটা চুপ করো। তুমি আমার দুর্বলতা হয়ে গেছো রিয়া। তোমাকে হারানোর ভয় আমাকে রাতে ঘুমাতে দেয় না। তাহলে আমি এখন থেকে আর বিছানা থেকে উঠবই না, সবসময় তোমার পাশেই থাকবো। ওর ঠোঁটে একটা হাসি পড়লো, চোখের কোনো ভিজে উঠলো। আমি আলতো করে ওর ঠোঁটে চুমু খেলাম। তখন নিচে থেকে রনির চিৎকার, আরে হ্যাঁ, প্রেমিক প্রেমিকা ব্রেকফাস্ট করবা না নাকি ছাদে ক্যাম্পিং করবা? তোর এই ভাইয়াটাকে না একদিন খুন করবো। রাফি ও জান্নাত তখন খেতে বসে গেছে। আমরা দুজনেই নিচে নামলাম। ভাবি, শুনেছি তুমি নাকি আগে গ্যারেজে গিয়ে লোক পেটাতে, এখন দেখি রিয়াদ ভাইয়ের মন পেটাও। ঠিক বলেছ, এখন এই গুন্ডি মেয়ের পেটুনি না খেয়ে শান্তি পায় না। সবাই হেসে উঠল। মুহূর্তটা ছিল হালকা অথচ গভীর, যেন সবার মনে শান্তির ছায়া নেমে এসেছে। এতদিনে আমি বুঝেছি, প্রেম মানে শুধু ভালোবাসা নয়। প্রেম মানে একজন মানুষকে আগলে রাখা, সাহস দেওয়া, তার সবটুকু নিজের করে নেওয়া। সেদিন দুপুরে আমি একা একা বসে একটা সিদ্ধান্ত নিলাম। এবারে আলবিনাকে একটা বড় চমক দেব, একটা সারপ্রাইজ, যার কথা ও কল্পনাও করতে পারেনি। সকাল থেকে একটা গোপন উত্তেজনায় ভুগছিলাম। আজ এই দিনটা শুধু আলবিনার জন্য। ওকে এমন একটা সারপ্রাইজ দিতে চাই যেটা ও সারা জীবন মনে রাখবে। আমি রাফি রনিকে নিয়ে ছাদটা ফুল, আলো আর আমাদের ছবি দিয়ে সাজিয়ে ফেললাম। মা বাবাকে একটু নিয়ে ছাদে আসতে বলো, আর তুমি নিজেও এসো। আজকের দিনটা শুধু আমাদের জন্য। রনির মা হেসে বললেন, এই ছেলের প্রেমে এখন আর গুন্ডি ভাবিও মিষ্টি হয়ে বউ হয়ে গেছে। বিকেলে আলোতে ছাদটা যেন একটা গল্প ফুটে উঠেছে। আলবিনাকে চোখ বন্ধ করে উপরে নিয়ে এলাম। কি রে, আবার কিছু প্ল্যান করছিস বুঝি? চোখ খোলো। আলবিনা চোখ খুলেই স্তব্ধ। ছাদটা যেন কোনো সিনেমার রোমান্টিক সেট। চারদিকে ফুল, আলো আর আমাদের সব স্মৃতির ছবি। মাঝখানে একটা ছোট টেবিল, দুটো চেয়ার, আর তার পাশে একটা খোলা বাক্সের মধ্যে লাল শাড়ি। তুমি তো বলেছিলে বিয়ের সময় তোমার ইচ্ছে মতো শাড়ি পরতে পারোনি, আজ পরো। আজ আমার মতো করে তোমাকে আবার বিয়ে করব।
আলবিনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তুমি আমায় এতটা ভালোবাসো রিয়াদ? তুমি তো জানো না, তুমি না থাকলে আমি পুরো অন্ধ হয়ে যাই। আমি তোমাকে শুধু ভালোবাসি না, আমি তোমাকে নিয়ে বাঁচি। রাফি, রনি আর বাবা মা একসাথে দাঁড়িয়েছিলেন। রাফি বলল, ভাইরে আজকে কিন্তু কাদাইলি। বাবা মা এসে আলবিনাকে জড়িয়ে ধরলেন। তুই এখন শুধু আমাদের পুত্রবধূ না, তুই আমাদের মেয়েও। তোর মতো মেয়ে পেয়ে গর্ব হয়। আলবিনা নীল শাড়ি আর নীল চুড়ি পরে এলো। আমি আবার ওর হাতে আংটি পরালাম। সবাই মিলে হাসি খুশিতে ছাদটা মাতিয়ে চলল। শেষ পর্যন্ত রিয়াদ আর আলবিনার ভালোবাসা পূর্ণতা পেল। দুই পরিবার একত্র হলো, ভুল বোঝাবুঝি মিটলো। গুন্ডি বউ এখন হয়ে উঠলো রোমান্টিক জীবনসঙ্গী। কষ্ট, অপমান, ভয়ের পরেও ভালোবাসাই জয়ী হলো। আল্লাহ হাফিজ, টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফিজ।